করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ওয়াটার কোয়ালিটি নিয়ে দেখেছিলাম। আজকে আমরা ওয়াটার কোয়ালিটি পার্টটা আবার রিভাইজ করব এবং পাম্পিং সিস্টেম নিয়ে জানবো। তো বেসিক্যালি যাদের ওয়াটার কোয়ালিটি নিয়ে কোনো কোয়ারি ছিল অথবা কোনো টপিক যদি বুঝে না থাকেন, আজকে আশা রাখবো যে ক্লাসের মাধ্যমে যে ক্লাসটা নিব এটার মাধ্যমে বেসিকগুলো ক্লিয়ার হয়ে নিতে পারবেন। আর বেসিক্যালি আপনাদেরকে এখান থেকে যে ভিডিওগুলো দিয়ে দিব, ভিডিওগুলো আপনারা কি করেন পজ করে করে আপনাদের বেসিক গুলো ক্লিয়ার করতে পারবেন। কোনো সমস্যা থাকলে কি বলেছি, কোনো একটা টার্ম যদি না বুঝেন এটা আবার পজ করে আবার ব্যাক দিয়ে দিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, যেহেতু এখন আমাদের রোজা মাস কাল, আমাদের আমাদের স্টুডেন্টের কথা চিন্তা করে, ওভারঅল সবকিছু পরিস্থিতির কথা চিন্তা করে আমি এখন থেকে কি করবো, আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল গুলো দিয়ে দিব আর কি। আর প্রত্যেকটা ক্লাস শিডিউল টাইমে আমি এসে আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলোর উপর ডিসকাশন করব। কোনো সমস্যা থাকলে, কোনো কিছু থাকলে আপনারা বলবেন যে এই জায়গায় স্যার বুঝিনি, এই জিনিসটা আবার বুঝিয়ে দেন, অথবা এই টপিকটা আবার বুঝিয়ে দেন, তাহলে আমরা ভাবে ডিসকাশন করব। তো বেসিক্যালি বেশিক্ষণ ক্লাস হবে না, ওই ক্লাসগুলোতে আমরা প্রিভিয়াস ভিডিওগুলো নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা থাকলে এগুলো নিয়ে আলোচনা করবো এই আর কি। আমাদের মিড টার্মের পর আমাদের লেকচার 4 থেকে শুরু, ওয়াটার কোয়ালিটি এবং পাম্পিং সিস্টেম নিয়ে আমরা জানবো। তো শুরু করি। আমরা কি কি জিনিসগুলো আছে ওয়াটার কোয়ালিটিতে, কি কি জিনিসগুলো আমাদের জানা দরকার। ওয়াটার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব এসেনশিয়াল একটা পার্ট, যেটা আমরা মিড টার্মে জেনে এসেছি। তারপর মানে ওয়াটার ছাড়া আমাদের লাইফকে চিন্তাই করা যায় না। আমাদের বেঁচে থাকার জন্য, গাছপালার জন্য ওয়াটারটা খুব একটা এসেনশিয়াল পার্ট। আর আমাদের এই যে ইকোসিস্টেমটা, এটা পুরাটাই ওয়াটারের উপর ডিপেন্ডেন্ট এই আর কি। এনভায়রনমেন্টের প্রত্যেকটা অ্যাবিওটিক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে এই ওয়াটারটা। মোটামুটি স্লাইডে আমরা জানতে পারছি যে ওয়াটারের ইম্পর্টেন্সটা কি। কোয়ালিটি ডিটারমিনস ইটস ইউসেজ। তার মানে এই ওয়াটারটা যে আমরা ইউজ করব, এই ওয়াটারটার পারপোজটা কি, এই ওয়াটারটা কেমন হতে হবে, এই জিনিসগুলো জানবো। ওয়াটারের নিজস্ব একটা টেস্ট থাকা দরকার, ওয়াটারের একটা কালার থাকবে, স্মেল থাকবে, এবং ওয়াটারের নির্দিষ্ট কিছু কি থাকবে, কনস্টিটিউয়েন্টস থাকবে। ঠিক আছে, ওয়াটারের ভিতরে কি কি জিনিস থাকতে পারে, এই লিমিটগুলো আমাদেরকে জানতে হবে। মানে প্রত্যেক পানি কিন্তু আমাদের কি, আমাদের উদ্দেশ্যকে মানে সফল করতে পারে না। যেটা পিওর পানি সেটাকে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। যেমন সাগরের পানি কিন্তু আমরা কি করতে পারি না, খাইতে পারি না। এটাকে কি করতে হবে, পিউরিফাই করতে হবে, এরপরে আমরা এটা কি খাওয়ার যোগ্য হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এখানে যে স্লাইড গুলো দিয়ে যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে পানিটা আমাদের খাবার যোগ্য, সেই পানিটাকে আমরা কি করতে পারি, খেতে পারি। খাবার যোগ্য হিসেবে পানিটাকে কি করতে হবে, পানিটাকে আমাদেরকে পিউরিফাই করে নিতে হবে। আর পানির প্রত্যেকটা উপাদান সঠিকভাবে আছে কিনা সেটা দেখতে হবে, পানির কালার ঠিক আছে কিনা, পানির নিজস্ব টেস্ট আছে কিনা। তাহলে আমাদেরকে জানতে হবে যে পানির কালার কত, পানির টেস্ট কত হলে ভালো হয়, পানিতে কি কি কনস্টিটিউয়েন্ট থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো। তো এখানে বলা হলো যে প্রত্যেকটা মানুষের জন্য, ঠিক আছে, এভারেজে 260 লিটার পানি লাগে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের জন্য ডেভেলপ কান্ট্রিতে কত 260 লিটার পানি লাগে, একটা সার্ভেতে পাইছি। তারপর হচ্ছে ওয়াটারের কোয়ালিটির সাথে কোয়ান্টিটিটা, ওয়াটারের কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই হচ্ছে এসেনশিয়াল। আমরা শুধু কোয়ালিটিটা মেনটেন করতে হবে না, আমার কি পরিমাণ কোয়ান্টিটি সাপ্লাই দিচ্ছি সেটা একটা দেখার বিষয়। ঠিক আছে, তাহলে এই স্লাইডে আমরা জানতেছি কোয়ালিটির সাথে কোয়ান্টিটিও। কোয়ান্টিটি মানে একজন মানুষের কি পরিমাণ পানি লাগে, ঠিক আছে, এই পরিমাণ পানিটাকে আমরা সাপ্লাই দিতে পারতেছি কিনা এটাও এনশিওর করতে হবে। সাপোজ আমাকে হিউজ পরিমাণে কি পানি দিছে, লবণাক্ত পানি দিছে, আমি হিউজ পরিমাণ লবণাক্ত পানি কি করতে পারবো না, আমি ইউজ করতে পারবো না, এটাও কিন্তু আমার দেখার বিষয়। তাহলে আমি এই স্লাইডে কি জেনেছি, দুইটা জিনিস সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। আমাকে প্রপার কোয়ালিটিটাও মেনটেন করতে হবে এবং প্রপার কোয়ান্টিটিটাও মেনটেন করতে হবে। ঠিক আছে, যাতে আমি সঠিকভাবে পানিটা ইউজ করতে পারি। এই যে এখন দেখেন ঢাকা শহরে যে পানিগুলো দিচ্ছে, এগুলো প্রপার কোয়ালিটিটা মেনটেন করতেছে না। ঠিক আছে, কোয়ান্টিটি যাই দেখ না কেন, আমার যদি কোয়ালিটি ঠিক না থাকে আমি পানিটা কি যথাযথভাবে ইউজ করতে পারবো। পানির ক্যারেক্টারিস্টিক্স কি, এটা হচ্ছে কি খুব আসলে জানার বিষয়। সেটা হচ্ছে একটা পানি
ভালো সলভেন্ট হিসেবে থাকবে একটা পানি। Water never occurs in its pure form, ঠিক আছে? All water contains some dissolved substance. The quality of water determined by this substance. It has the ability to dissolve many inorganic and organic substance. এখানে বলেছে যে একটা পানির মধ্যে অনেক রকমের সাবস্টেন্স থাকতে পারে, যেগুলো ডিসলভ হিসেবে থাকে, যেগুলো ডিসলভ হিসেবে নাও থাকে। ডিসলভ মানে কি? যেগুলো পানির সাথে মিশে যায় সেগুলো হইতেছে ডিসলভ, যেগুলো মিশে না সেগুলো হচ্ছে কি মানে ডিসলভ না। তাহলে একটা পিওর পানিতে আমার সব রকমের কনস্ট্যান্ট মানে ম্যাটেরিয়ালস থাকা দরকার, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট থাকা দরকার, তখনই সেটাকে আমি পিওর পানি হিসেবে কি করতে পারি, ডিফাইন করতে পারি। তাহলে ক্যারেক্টারিস্টিক ওয়াটারের মধ্যে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পানিতে কি থাকতে পারে। পানিতে কি ধরনের পদার্থ থাকবে, একটা হচ্ছে যেটা মিশে যাবে আর একটা যেটা মিশবে না, ঠিক আছে। তাহলে একটা পিওর পানিতে দুই ধরনের জিনিসই থাকবে, শুধু যে মিশবে সেটা না, মিশা অমিশা দুটোই মিলেই আমার কি পিওর পানি। তাহলে পানিতে আর কি কি জিনিস থাকতে হবে সেটা দেখে নিই। Water has its own physical properties, chemical composition and biological properties. পানির তিনটা প্রপার্টিজ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল আর একটা হচ্ছে কি বায়োলজিক্যাল। প্রত্যেকটা প্রপার্টিজ নিয়ে আমরা কি জানবো। তাহলে আমাদেরকে এই স্লাইডের মধ্যে জানতে হচ্ছে পানিতে কি কি প্রপার্টিজ আছে। পানিতে তিন ধরনের, একটা ফিজিক্যাল, একটা কেমিক্যাল আর একটা হচ্ছে বায়োলজিক্যাল। এখন প্রত্যেকটা প্রপার্টিজ এর ডিটেইলস সম্পর্কে আমরা জানবো পরবর্তী স্লাইডে। ফিজিক্যাল প্রপার্টিজ বলতে বোঝাচ্ছে টেম্পারেচার, কালার, অর্ডার, টার্বিডিটি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। পানিতে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বলতে বোঝাচ্ছে পানির টেম্পারেচার, পানির তাপটা কত, পানির কালারটা কেমন, পানির অর্ডার বলতে পানির গ্রানটা কেমন, পানির টার্বিডিটি বলতে পানিটা দেখতে কেমন, ঘোলাটে নাকি পরিষ্কার, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বলতে পানিতে মানে কারেন্ট প্রবাহিত হয় কিনা, ঠিক আছে, পানিতে কারেন্ট প্রবাহিত হওয়ার ক্ষমতাটাকে কি বলে, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। তো এই পাঁচটা জিনিস হচ্ছে আমার ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ এর প্রথম পার্ট ছিল কি টেম্পারেচার। তো টেম্পারেচার সম্পর্কে এখানে কি জিনিসগুলো জানা দরকার একটু দেখে নিই। টেম্পারেচারটা একটু এসেনশিয়াল একটা স্টাডিজ। তারপর এটা কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য ভেরি করে, যে পানিটা যত বেশি টেম্পারেচার থাকে ওই পানিতে কেমিক্যাল রিঅ্যাকশন তাড়াতাড়ি হয়। সারফেস ওয়াটারের টেম্পারেচার এবং গ্রাউন্ড ওয়াটারের টেম্পারেচার একই না, যেটা কিন্তু ভেরি করে, এই কথাটা বলা হলো। তাহলে মোটামুটি টেম্পারেচার দিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে যে পানির টেম্পারেচার যত বেশি হবে সেই পানির কেমিক্যাল কম্পোজিশন তত বেশি। সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটারের টেম্পারেচার কখনো এক না, ঠিক আছে, এটা ভেরি করবে সময় অনুসারে, প্লেস অনুসারে কি করবে, ভেরি করবে, এই হচ্ছে কথা। এটা কিভাবে মাপবে, এটা হচ্ছে কি 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত এটা রেঞ্জ থাকবে। তার থার্মোমিটার ইউজ করতে হবে এই টেম্পারেচারটা মাপার জন্য। তারপর হচ্ছে সারফেস ওয়াটারের টেম্পারেচার মাপার জন্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। আর গ্রাউন্ড ওয়াটারের জন্য আমার ডেড ড্রপ এবং এটার ডেপথটা কি করতে হবে, কাউন্ট করতে হবে। কারণ সারফেস ওয়াটারে আমার শুধু অ্যাটমসফিয়ারটাই কি মানে কাজে লাগে, মানে কাজে আছে, কিন্তু যখন আমি গ্রাউন্ড ওয়াটারে যাব তখন দেখা গেছে এটা বেড রক এবং ডেপথ, একটা নির্দিষ্ট ডেপথের নিচে আমি কি গ্রাউন্ড ওয়াটারটা পেলাম। তো এখানে টেম্পারেচারটার জন্য কি অন্যান্য ফ্যাক্টর গুলো কাউন্ট করতে হবে। তাহলে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটারের যদি আমি টেম্পারেচার মাপতে যাই তাহলে কিন্তু আমাকে বিভিন্ন স্টেপস নিতে হবে, দুটাই একই না। মোটামুটি এই স্লাইডে জানতে পারলাম যে কি ইউজ করতে হবে এবং ওটার রেঞ্জ কত হবে, মোটামুটি এই দুটো জিনিস মনে রাখলেই হবে। পরবর্তীতে যাব কালার অফ ওয়াটার। কালার বলতে বোঝায় একটা পানি দেখতে কেমন, পানিটার একটা নিজস্ব অবশ্যই কালার আছে, এটাকে কালার বলা হচ্ছে। যেমন কালার হচ্ছে লাইট থেকে ফ্রম লাইট টু ডার্ক ব্রাউন। তাহলে কালারটা দেখতে অনেকটা লাইট থেকে কি ডার্ক ব্রাউন পর্যন্ত হতে পারে। যে পানিটা যত বেশি পরিষ্কার সেটা তত বেশি স্বচ্ছ। কখন পানি ব্রাউনিশ হবে কখন গ্রিনিশ হবে সেটাও জানা দরকার। সেটা হচ্ছে যখন আমার আয়রন থাকবে পানিতে তখন কি দেখাবে, পানিটা ব্রাউনিশ দেখাবে। আর যখন পানিটা হচ্ছে কি, যখন পানিতে এই কচুরিপানা অথবা কোনো ভেজিটেশন বেশি থাকে তখন কি হয়, পানিটা একটু গ্রিনিশ থাকে, ঠিক আছে, গাছপালা বেশি থাকলে সেটা গ্রিনিশ হবে পানি। আর যদি আয়রনটা বেশি হয় পানিটা একটু ব্রাউনিশ টাইপের হবে, রাইট। আমরা দেখি নলকূপের মধ্যে পানিটা যাদের আয়রন আছে তাদের কি নলকূপের পানি বোতলে রাখলে বোতলটা লাল হয়ে যায়, গ্লাসে রাখলে গ্লাস লাল হয়ে যায়, তাহলে পানিতে আয়রন থাকার ফলে ওটাই হয়, রাইট।
মোটামুটি তাহলে আমরা দুটা জিনিস জানলাম এখন পর্যন্ত, যেটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে কালার। আমাদের আরো তিনটা প্যারামিটার আছে। একটা হলো কি অর্ডার, অর্ডার মানে কি পানির গ্রানটা। তাহলে পিওর ওয়াটারে কোনো কি নাই, অর্ডার নাই, অর্ডার নাই মানে পানিতে কোনো গ্রান নাই, যেটা অর্ডারলেস। মনে থাকবে? Right. তাহলে when water dissolve other substance the order is determined by them. যখন পানিটা অন্যান্য সাবস্টেন্সকে মানে ডিসলভ করে ফেলে, ডিসলভ মানে মিশাই ফেলে, তখনই অর্ডারটা কি করা হয়, পরিমাপ করা হয়। যেগুলো অর্গানিক সাবস্টেন্স থাকে পানিতে, ওই পানিটা কি একটু ফাউলিং স্মেল দেয়, ঠিক আছে, স্মেলটা একটু ফাউলিং এর মতো হয়। তারপর ইনঅর্গানিক সাবস্টেন্স থাকলে সেটা হচ্ছে কি একটু মাটিময় গন্ধ হয়, যেটাকে আর্থলি স্মেল বলা হচ্ছে। তাহলে অর্গানিকের জন্য একরকম স্মেল, ইনঅর্গানিক থাকলে আরেক রকমের স্মেল। তার পানিটা যদি অর্গানিক টাইপের হয় সেটা কি ফাউলিং স্মেল দিবে, ইনঅর্গানিক হলে সেটা একটু মাটির মতো গন্ধ দিবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অর্ডার। এখন পর্যন্ত তিনটা শিখলাম, একটা হচ্ছে কি টেম্পারেচার, কালার, আর হচ্ছে অর্ডার। আমাদের ফিজিক্যাল আরো দুইটা আছে, সেকেন্ড লাস্ট হচ্ছে টার্বিডিটি। টার্বিডিটি হচ্ছে পানিটা কেমন দেখতে, কেমন, হ্যাঁ, সেটা হচ্ছে কি টার্বিডিটি। পানিতে যদি বেশি পরিমাণ ময়লা থাকে অর্থাৎ বেশি পরিমাণ ডিসলভ জিনিস থাকে, সেটা দেখতে তত গোলাটে হয়, তাহলে তার টার্বিডিটি তত বেশি। এই হচ্ছে কথা। তাহলে মাডিনেস ইন ওয়াটার, মাডিনেস মানে কি পরিমাণ মাটি আছে বা কি পরিমাণ ধুলোবালি আছে, কণা আছে, এগুলো হচ্ছে টার্বিডিটিকে ডিফাইন করে, রাইট। তাহলে যদি সিল থাকে, ক্লে থাকে, অর্গানিক ম্যাটার থাকে, তখন ওই পানিটা তত বেশি টার্বিডিটিময় হয়ে যায়। তারপর ট্রান্সপারেন্সি অফ ওয়াটারকে কন্ট্রোল করে, তার মানে ট্রান্সপারেন্সি হচ্ছে স্বচ্ছতা। পানিটা যত বেশি টার্বিড হবে তত বেশি ট্রান্সপার হবে পানিটা, ঠিক আছে। তারপর এখানে জানতে হবে হচ্ছে টার্বিডিটি মেজার করার জন্য নেফেলোমিটার ইউজ করা হয়। তাহলে টেম্পারেচার ইউজ করার জন্য কি শিখেছিলাম, থার্মোমিটার। আর টার্বিডিটি মাপার জন্য আমার নেফেলোমিটার। এটা ভাইভাতে জিজ্ঞেস করা হবে, নেফেলোমিটার। টার্বিডিটির জন্য কি মিটার, নেফেলোমিটার। তাহলে এখন পর্যন্ত চারটা টার্ম গেল, লাস্ট টার্মটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। সো ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হচ্ছে ability of a substance to conduct an electric current, মানে ইলেকট্রন প্রবাহের ক্ষমতা যদি থাকে পানিতে, সেটাকে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বলা হচ্ছে। এখন এখানের মধ্যে দেখি the presence of charge ionic species make water conductive। তার মানে পানিতে যদি আয়নিক কিছু কণা থাকে, পানিতে যদি আয়নিক কণা থাকে তখনই পানির মধ্যে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। তারপর এটা হচ্ছে যে টেম্পারেচারের সাথে রিলেটেড, ঠিক আছে, যে পানিটার টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। এটা mm হোস পার সেন্টিমিটার, এটা হচ্ছে ইউনিট, যেটা 100 থেকে 1 লাখ পর্যন্ত রেঞ্জ। আর পিওর ওয়াটার বলতেছে লেস কন্ডাক্টিভ, যে পানিটা পিওর সেখানে কম পরিমাণ কি থাকে আপনার ইলেকট্রিক, সরি, যেটাতে যে পানিটাতে যত বেশি পিওর সেই পানিতে তত বেশি আপনার আয়নিক সাবস্টেন্স কম থাকে, ঠিক আছে। তাহলে সেখানে কারেন্ট ফ্লো হবে কম। তাহলে মনে রাখতে হবে সেটার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কম, তাহলে পিওর ওয়াটারে কন্ডাক্টিভিটি কম থাকতে হবে, এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে একটা পিওর ওয়াটারে 5টা ফিজিক্যাল কন্ডিশন, সেটা হচ্ছে আপনার প্রথমে যেটা শিখেছিলাম টেম্পারেচার, টেম্পারেচারটা মানে মডারেট থাকবে, বেশি থাকবে না, কম থাকবে না। তারপর শিখেছিলাম কালারটা, কালারটা হইতে হবে পিওর, মানে কালারটা হইতে হবে কি স্ট্যাটিক, ঠিক আছে, মানে কালারলেস। তারপর টার্বিডিটি থাকতে হবে লেস। টার্বিডিটি বলতে কোনো রকমের এটা কি গোলাটা থাকতে পারবে না, এটা তো পিওর হবে, ঠিক আছে, টার্বিডিটি থাকতে পারবে না। তারপর আরেকটা করেছিলাম সেটা হচ্ছে কি অর্ডার, অর্ডার মানে কি ঘ্রাণ থাকতে পারবে না, পিওর ওয়াটারে কোনো কি ঘ্রাণ থাকবে না, অর্ডারলেস। তারপর লাস্ট হচ্ছে কি আপনার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি থাকবে কম। এই হচ্ছে আমার ফিজিক্যালের 5টা বৈশিষ্ট্য। এরপর আসবো কেমিক্যালে, ফিজিক্যাল শেষ, এখন হচ্ছে কেমিক্যালের পালা। কেমিক্যালে আমাকে জানতে হবে কি কি টার্মগুলো আছে, একটা হচ্ছে পিএস, একটা হচ্ছে টিডিএস, টোটাল ডিসলভড সলিড, মেজর আয়ন, মাইনর এলিমেন্ট, তারপর হচ্ছে হার্ডনেস, স্যালানিটি, তারপর হচ্ছে অ্যালকালিনিটি। এই এই 7টা আমার কেমিক্যাল প্রপার্টিজ। তাহলে পানির কেমিক্যাল প্রপার্টিজ বলতে এই 7টাকে বোঝায়। সো যদি কেমিক্যাল প্রপার্টিজটা এক্সামে আসে, আমাকে এই 7 প্রপার্টি সুন্দর করে লিখে দিতে হবে এবং প্রত্যেকটা টার্ম সম্পর্কে একটু সম্যক ধারণা দিয়ে দিতে হবে। তো পিএস
টোটাল ডিসলভ, মেজর আয়ন, মাইনর আয়ন, হার্ডনেস, স্যালিনিটি, অ্যালকালিনিটি। এই হইতেছে আমার 7টা প্রপার্টিজ, রাইট? এখন আমি জানবো পিএইচ অফ ওয়াটার। পিএইচটা কি? মোটামুটি সবারই পিএইচ সম্পর্কে ধারণা আছে। আমরা আমরা স্কুল লাইফে পিএইচ সম্পর্কে পড়েছি। মোটামুটি আবার সবাইকে স্মরণ করাই দিই। পিএইচ হইতেছে পিএইচ এর স্কেল 0 থেকে 14 পর্যন্ত, ঠিক আছে? যে পানিটার স্কেল 7 এর কম, সেই পানিটা তত বেশি অ্যাসিডিক। 7 এর বেশি চলে গেলে সেই পানিটা তত বেশি কি অ্যালকালি। তাহলে আমাকে মনে রাখতে হবে যে নিউট্রাল পানি আমি পাই, পিওর পানি, সেটার জন্য আমাকে মানটা আমার 7 রাখতে হবে, ঠিক আছে? যদি পিএইচ এর মান 7 হয় তাহলে আমাকে বুঝতে হবে যে পানিটা পিওর। যদি 7 এর নিচে যায় পানিটা একটু অ্যাসিডিক হবে, আর যদি 7 এর উপরে চলে যায় তাহলে পানিটা কি হবে? ক্ষারীয়। তাহলে পিএইচ বলতে আমি স্কেলটা বুঝেছি। পিএইচ মাপতে হলে পিএইচ মিটার লাগবে, আর পিএইচ এর স্কেলের মধ্যে কোনটা অ্যাসিডিক কোনটা ক্ষারীয় কোনটার জন্য নিউট্রাল এই জিনিসটা জেনেছি। পরের পার্টটা হচ্ছে টোটাল ডিসলভ সলিড। টোটাল ডিসলভ সলিড বলতে পানিতে কি পরিমাণ ভোলেটাইল এবং নন ভোলেটাইল সাবস্টেন্স প্রেজেন্ট থাকে সেটাই হইতেছে কি টোটাল ডিসলভ সলিড। অর্থাৎ পানিতে কি পরিমাণ আয়ন আছে, ঠিক আছে? কি পরিমাণ আয়ন দ্রবীভূত আছে সেটাই হইতেছে টোটাল ডিসলভ। দ্রবীভূত থাকতে হবে, দ্রবীভূত না থাকলে সেটা আবার সাসপেন্ডেড হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু সাসপেন্ডেড না, এটা কি ডিসলভ। তাহলে আমি ডিসলভ সলিডটাকে আমাকে মেজার করতে হবে, এবং এটার ইউনিটটা কিভাবে আসবে? পিপিএম হিসেবে, পিপিএম, ঠিক আছে? আর এটাকে পিপিএম কে এমজি পার লিটার, মিলিগ্রাম পার লিটারও বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে আর কি কি লেখা আছে? হ্যাঁ, একটা পানির সুইটেবিলিটি ডিটারমাইন করার জন্য আমাকে টিডিএস টা দরকার, টিডিএস টা মেজার করা দরকার, ঠিক আছে? টিডিএস টা মেজার করলে আমি কি বুঝতে পারবো? পানিতে কি পরিমাণ আয়ন দ্রবীভূত আছে সেই জিনিসটাই বের করতে পারবো। তাহলে টোটাল ডিসলভ সলিড বলতে পানিতে কি পরিমাণ আয়ন, ভোলেটাইল আয়ন, ঠিক আছে? ভোলেটাইল আয়ন মলিকিউলার প্রেজেন্ট আছে এই জিনিসটাই বের করা যায়। তাহলে এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। প্রথমটা ছিল পিএইচ, সেকেন্ডটা ছিল টিডিএস। থার্ড নাম্বারটা কি দেখি? কোয়ালিটি। না, থার্ড নাম্বার নিয়ে আর কোনো কিছু বলা হয়নি। মোটামুটি দুইটা জিনিসেই কথা ভালো করে বলা হয়েছে, সেটা হচ্ছে কি পিএইচ আর হচ্ছে টোটাল ডিসলভ, ঠিক আছে? দেখি আমরা মাইনর, মেজর, মাইনর, হার্ডনেস, অ্যালকালিনিটি, স্যালিনিটি এগুলো নিয়েও জানবো। আরো সামনের দিকে যাই, আশা করি থাকবে। হ্যাঁ, এখানে সবগুলা ইউনিট পিপিএম আছে। আমার একটা পানিতে যদি টোটাল ডিসলভ সলিড 1000 এর নিচে পায়, কত পায়? 1000 এর নিচে, তখন আমাকে মনে রাখতে হবে পানিটা ফ্রেশ। যদি 10,000 থেকে 10,000 হয় তখন সেটা কি ব্র্যাকিশ ওয়াটার। 10,000 থেকে 1 লাখ হলে স্যালাইন ওয়াটার। 1 লাখের বেশি হলে সেটা হাইপার স্যালাইন, সেটা কি অতিরিক্ত স্যালাইন পানি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার টিডিএস এর স্কেল অর্থাৎ মেজারমেন্ট। টিডিএস বলতে কি বুঝাইছিলাম? মানে কি পরিমাণ কণা, পানিতে কি পরিমাণ মলিকিউল বা কণা দ্রবীভূত আছে সেটা হচ্ছে টিডিএস। আর এখানে রেঞ্জ দ্বারা বুঝলাম কোন পানিতে কি পরিমাণ টিডিএস থাকা মানে বাঞ্ছনীয়। ফ্রেশ ওয়াটারে 1000 এর নিচে, আর এগুলো হচ্ছে অন্যান্য ওয়াটারের রেঞ্জ। তাহলে আমি যদি বলি একটা পিওর পানির জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, আমাকে ফিজিক্যাল প্রপার্টিজের 5টা জিনিস দিয়ে এক লাইন লিখে দিতে হবে যে অর্ডার এমন হইতে হবে, তার ইউনিট এমন হইতে হবে। কেমিক্যাল প্রপার্টিজ দিয়ে লিখে দিতে হবে প্রথমে আপনার পিএইচ কত হইতে হবে, তারপরে শিখেছিলাম টিডিএস কত হইতে হবে। হ্যাঁ, টিডিএস এর জন্য অলরেডি রেঞ্জ দিয়েছে, তার মানে আমি বলবো 1000 এর নিচে হইতে হবে। এরপর চলে আসি ডিসলভ কনস্টিটিউশন গুলোকে কয় ভাগে ভাগ করে? বেসিক্স অফ কনসেন্ট্রেশন, চার্জেস, লেভেল অফ টক্সিসিটি। তাহলে এই ডিসলভ কনস্টিটিউশন গুলোর আবার বিভিন্ন পার্ট আছে। চার্জ হিসেবে থাকলে পজিটিভ, নেগেটিভ। টক্সিসিটি হিসেবে থাকলে এটা কি টক্সিক নাকি নন টক্সিক, ঠিক আছে? আবার বেসিক কনসেন্ট্রেশন মানে কি পরিমাণে আছে এইভাবে জানতে হবে। কনসেন্ট্রেশনের কথা যখন আসলো, 3 ধরনের কনসেন্ট্রেশন আছে, মেজর, মাইনর আর ট্রেস এলিমেন্ট। তাহলে যেই কণাগুলা 10 mg পার লিটারের চাইতে বেশি,
সেগুলো হইতেছে আমার মেজর এলিমেন্ট, ঠিক আছে, অথবা মেজর আয়ন। তাহলে পানিতে যদি কোনো একটা মানে কোনো একটা কণা, মানে ক্যালসিয়াম কণা নিলাম পানি থেকে, ওটা যদি আমি 10 mg এর বেশি পাই, তাহলে সেটাকে কি মেজর আয়ন হিসেবে কাউন্ট করতে হবে। অথবা পানিতে যদি কোনো একটা কণা আমি 0.1 থেকে 10 এর মধ্যে পেয়েছি, সেটা হচ্ছে কি মাইনর আয়ন। আমরা এনভায়রনমেন্টাল ল্যাবে এগুলো কিভাবে ডিটারমাইন করে, মেজর আয়ন, মাইনর আয়ন, টিডিএস, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা পরীক্ষা আমরা এনভায়রনমেন্টাল ল্যাবে দেখতে পাবো। তো এখানে আমাকে জানতে হবে যে মানগুলো কেমন হবে আর কোন মানে কোন কোন পদার্থগুলো থাকবে। ফার্স্টলি আমরা দেখবো ট্রেস এলিমেন্টটা কি। ট্রেস এলিমেন্ট হচ্ছে যেটা 0.1 mg পার লিটার সাথে কম হবে, সেটা হচ্ছে ট্রেস এলিমেন্ট। যেমন আর্সেনিক, কোবাল্ট, টিন, সিলভার, ফসফেট, এই এই জিনিসগুলো যদি পানিতে থাকে তখন আমি এটা কি পাবো, 0.1 সাথে কম পাবো। এই কনসেন্ট্রেশনটা আমাদেরকে জানা দরকার। সো মেজর আয়নকে বিভাগে ভাগ করে, একটা হচ্ছে কি পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো আমরা বেসিক্যালি জানি পজিটিভ মানে ক্যাটায়ন আর নেগেটিভ চার্জ ওটাকে অ্যানায়নই বলা হয়, ঠিক আছে। মেজর আয়নের মধ্যে আবার 4 ভাগে ভাগ করছে, একটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে। আর আরো কিছু আছে মেজর আয়নের মধ্যে, সরি ওগুলো ছিল মেজর ক্যাটায়ন। আর এখন দেখবো মেজর অ্যানায়ন, বাইকার্বনেট, কার্বনেট, ক্লোরাইড, সালফাইড, নাইট্রেট, ফসফেট, এগুলো সবগুলো কি মেজর অ্যানায়ন। ট্রেস এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ট্রেস এলিমেন্ট পানিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা পানির জন্য খুব এসেনশিয়াল একটা পার্ট। আর কিছু কিছু ট্রেস এলিমেন্ট হেলথের জন্য ইনজুরিয়াস, ঠিক আছে। তাহলে ট্রেস এলিমেন্ট কিছু মানে থাকা ভালো, আবার কিছু কিছু থাকলে কিছু কিছু ট্রেস এলিমেন্ট আছে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ট্রেস এলিমেন্ট সম্পর্কে জানলাম। এরপরে আরেকটা পার্ট, সেটা হচ্ছে কেমিক্যালের হার্ডনেসটা কি। হার্ডনেস হইতেছে পানিতে যদি প্রচুর ক্যালসিয়াম থাকে বা ম্যাগনেসিয়াম থাকে, ওই পানিটাকে বলে হার্ড, পানিটা বেশি হার্ড বেশি, ঠিক আছে। যেমন আমি যদি সাগরের পানি নিই, সাগরের পানিতে ক্যালসিয়াম থাকে, ওই পানিটা হার্ডনেস বেশি। হ্যাঁ, তাহলে যে পানির হার্ডনেস বেশি, আবার ওই পানিতে যদি আপনি সাবান দিয়ে ধোন, সাবান ইউজ করেন, সাবানের ফেনা হবে না। হার্ডনেস বলতে বোঝাচ্ছে পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ, ঠিক আছে। এটা হচ্ছে হার্ডনেসের ডেফিনেশন। তাহলে হার্ডনেস যদি আসে, এটা হচ্ছে কেমিক্যাল পার্টন বলে যায় পানির কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে। লাস্টলি যেটা ছিল সেটা হচ্ছে স্যালানিটি। স্যালানিটি আমরা জানি সাগরের পানিতে কি প্রচুর পরিমাণে স্যালাইন জাতীয় কি কেমিক্যাল আছে বা আয়ন আছে, এগুলোকে স্যালানিটি বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে রেঞ্জটা কত, 35,000 ppm, ঠিক আছে, 35,000 ppm অথবা মিলিগ্রাম পার লিটার। ডিসলভ সল্ট থাকে সেটাকেই বলতেছে স্যালাইন ওয়াটার, ঠিক আছে। তাহলে স্যালানিটি একটা পার্ট। এই পর্যন্ত আমরা কেমিক্যাল অংশগুলো দেখলাম। লাস্টলি আসছে হচ্ছে অ্যালকালিনিটি। অ্যালকালিনিটি হচ্ছে ওই যে আপনাকে পিএইচ পড়ানোর সময় বলেছিলাম, যদি 7 এর বেশি যায় সেটা হচ্ছে কি অ্যালকালাইন পানি, ঠিক আছে। তাহলে পিএইচ এর স্কেল থেকে আমরা অ্যালকালাইন কি অথবা অ্যাসিডিক এটা বের করতে পারবো। তো মোটামুটি এগুলো ছিল আমার কেমিক্যাল প্রপার্টিজ। এখন চলে যাব বায়োলজিক্যাল প্রপার্টিসে। বায়োলজিক্যাল প্রপার্টিসের মধ্যে ডিসলভ অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মাইক্রো অর্গানিজম, এগুলাই আমাকে কাউন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে পানির মধ্যে 3 ধরনের ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি জানিয়েছি। প্রথমে একটা হচ্ছে ছিল ফিজিক্যাল, একটা ছিল কেমিক্যাল, এখন দেখবো বায়োলজিক্যাল। বায়োলজিক্যালের মধ্যে 4টা পয়েন্ট, এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। এবং এই 4টা পয়েন্টকে আবার সুন্দর করে ডিনোট করছে, সেটা হচ্ছে পানিতে কি পরিমাণ অক্সিজেন আছে, দ্রবীভূত আছে। তো পানিতে আমাদের পানির যে উপাদানগুলো আছে, পানির মধ্যে মাছ আছে, বিভিন্ন সামুদ্রিক প্রাণী আছে, এদের বেঁচে থাকার জন্য একটা ফিক্সড অক্সিজেন দরকার হয়, ঠিক আছে। ওই অক্সিজেনটাকে বলতেছে ডিজলভ অক্সিজেন। তাহলে এটা আসলে এটা রেঞ্জ আছে, অবশ্য আমরা ট্রাভেল যখন করবো রেঞ্জটাও দেখবো। ডিজলভ অক্সিজেনটা কি, তাহলে পানিতে কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে ওটাকেই ডিজলভ অক্সিজেন বলা হচ্ছে। তো এক এক পানির এক এক রকমের ডিজলভ অক্সিজেন, এটা আমরা ডিজলভ অক্সিজেনটা নির্ণয় করব পিইউডি পরীক্ষার মাধ্যমে। এখন দেখবো যে পিইউডিটা কি, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে আমার কোন একটা পানিতে আমার মাইক্রো অর্গানিজম গুলা, অর্থাৎ ব্যাকটেরিয়া গুলা, ঠিক আছে, ব্যাকটেরিয়া গুলা পানিটাকে কি করতে, এখানে লেখা আছে ডিটারমাইন্স বাই ইনকিউবেটিং এ ওয়াটার স্যাম্পল এন্ড মেজারিং দ্য ডিক্রিজ ইন ডিজলভ অক্সিজেন অ্যাজ এ ব্যাকটেরিয়া ডিকম্পোজ দিস ম্যাটেরিয়াল। অর্থাৎ পানিতে কিছু অর্গানিক ম্যাটার থাকে, এই অর্গানিক ম্যাটার গুলাকে পচায় ফেলে। কিসে পচায়? ব্যাকটেরিয়া পচায়, ঠিক আছে। আর ব্যাকটেরিয়া কেমনে পচায়? ব্যাকটেরিয়া পচায় হচ্ছে ডিজলভ অক্সিজেনের মাধ্যমে। তাহলে পানিতে ডিজলভ অক্সিজেন থাকে
ওই ডিজলভ অক্সিজেনকে ব্যাকটেরিয়া ইউজ করে অর্গানিক ম্যাটার গুলোকে পৌঁছায়। এই প্রক্রিয়াটাকে বলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ পানিতে কি পরিমাণ অক্সিজেন আছে ওই ব্যাকটেরিয়া গুলা ওই অর্গানিক ম্যাটার গুলাকে পৌঁছানোর জন্য ওই পরিমাণ অক্সিজেনকে কি বলতেছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আরেকটা আছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। পার্থক্য শুধু একটাই, ওটা ছিল অর্গানিক আর এটা কি অর্গানিক ইনঅর্গানিক দুটাই। তাহলে অর্গানিক ইনঅর্গানিক দুই রকমের জিনিস থাকলে সেগুলোকে পৌঁছাতে যে পরিমাণ অক্সিজেন দরকার হয় সেটাকে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। এই ছিল আমাদের কি বায়োলজিক্যাল অক্সিজেন বায়োলজিক্যাল কিছু প্যারামিটার। এখানে দেখবো যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলো কি কি। ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস গুলো হচ্ছে ড্রিঙ্কিং এর জন্য, ডোমেস্টিক কনজাম্পশনের জন্য, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, ক্লিনিং, এগুলো আমরা অলরেডি আমাদের 3rd লেকচারে দেখেছি যে ওয়াটার কোয়ালিটি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। আর ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের জন্য পারমিসিবল কিছু লিমিট আছে, যেমন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, WHO, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট পাবলিক হেলথ ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড, এরা নির্দিষ্ট কিছু মান আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা একটা টেবিল দেখবো সামনে, তাহলে বুঝতে পারবো যে যেমন এখানে টার্বিডিটি বলা হচ্ছে 10 NTU, ঠিক আছে। তাহলে টার্বিডিটি 10 NTU, NTU বলতে এটার ইউনিট বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার অ্যাকসেপ্টেড লিমিট হচ্ছে 10 টার্বিডিটি যদি বলি। কালার যদি বলি এটার লিমিট হচ্ছে 15 TCU, TCU-টা কি ইউনিট। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড মানগুলো লিখতে বলি এগুলো লিখে ইউনিট সহকারে লিখে দিতে হবে, ঠিক আছে। টেস্ট এন্ড কালারের কোনো কি নাই, কোনো লিমিট নাই, এটা মডারেট হতে হবে। টেম্পারেচারের কোনো লিমিট নাই, ঠিক আছে, ফিক্সড করার কোনো মান নাই। যদি অ্যালুমিনিয়াম থাকে এটা 0.2 mg পার লিটার থাকতে পারবে সর্বোচ্চ, অ্যামোনিয়া থাকলে 1.5 mg পার লিটার, ক্লোরাইড থাকলে 250 mg পার লিটার। আর হার্ডনেসের জন্য কি নাই, কোনো ফিক্সড কোনো মান নাই। হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন সালফাইডের জন্য 0.05 mg পার লিটার, আয়রনের জন্য 0.3 mg পার লিটার থাকা বাঞ্ছনীয়। ম্যাঙ্গানিজ থাকলে 0.1, আর ডিজলভ অক্সিজেনের জন্য কোনো ফিক্স মান নাই। আর পিএইচ এর জন্য কত 6.5 থেকে 8.5, সোডিয়ামের জন্য 200 mg পার লিটার, সালফাইডের জন্য 250 mg পার লিটার, টোটাল ডিজলভের জন্য কত 1000 mg পার লিটার, আর জিঙ্কের জন্য 3 mg পার লিটার। এইভাবেই আমাকে কি করতে হবে, এই ডাটাটা মানে এই টেবিলটা ফলো করতে হবে আমার পিওর পানির স্ট্যান্ডার্ড গুলো জানার জন্য। তাহলে আমরা এই কত টপিকটাতে এতক্ষণ যা বললাম, 3টা জিনিস সম্পর্কে আমাকে জানা মানে জ্ঞান রাখতে হবে। একটা হচ্ছে পানির কয় ধরনের প্রপার্টিস আছে, 3 ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে কি কি আছে এটা আমাকে জানতে হবে, বায়োলজিক্যালে কি কি আছে আর কেমিক্যালি কি কি আছে এগুলো জানতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড মানগুলো ইউনিটগুলো জানতে হবে। তাহলে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটা পানির গুণাবলী, পানিতে কি কি থাকবে, পানির মানগুলো কত হইতে হবে, এগুলো সম্পর্কে ধারণাটা পাবো। এই ছিল আমাদের টপিক। এখন আমরা চলে যাব পাম্প এবং পাম্পিং সিস্টেম, এটা হচ্ছে আমার আরেকটা টপিক। পাম্পটা কি, পাম্পটা কিভাবে ইউজ করা হয়, পাম্পের মেকানিজমটা কি, পাম্পে কি কি জিনিসগুলো আছে, তারপর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। একটা পানিকে আমি যখন একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব আমাকে অবশ্যই পাম্প ইউজ করতে হবে, এই জন্য আমাকে পাম্প মেকানিজমটা জানতে হবে, ঠিক আছে। পাম্প সিস্টেমটা হচ্ছে কি, ওয়ার্ল্ডের 20% পাম্পিং সিস্টেম এনার্জির উপর ডিপেন্ড করে, ইলেকট্রিক্যাল এনার্জির উপর, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করতেছি আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় পানি নেওয়ার জন্য। আর কিছু কিছু ইন্ডাস্ট্রির মধ্যে 20 থেকে 25% এনার্জি ইউজ করতেছে এই পাম্পের জন্য, ঠিক আছে। পুরা ইন্ডাস্ট্রির কত 25 থেকে 50% এনার্জি চলে যাচ্ছে পাম্পিং এর জন্য। আর পাম্পিংটা কোথায় কোথায় ইউজ করা হয়, ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচার, মিউনিসিপাল ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, এইসব ক্ষেত্রে। অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় পানিটা নিয়ে যাওয়া, ঠিক আছে, জাস্ট সার্কুলার করা, এটা কিন্তু আমার পাম্পিং সিস্টেমের অবজেক্টিভ। পাম্পের কি কি কম্পোনেন্ট গুলো থাকে, পাম্পের কম্পোনেন্ট হচ্ছে ইলেকট্রিক মোটর থাকবে, ডিজেল ইঞ্জিন থাকবে, এয়ার সিস্টেম, পাইপিং থাকবে, কিছু ভ্যালভ থাকবে। ভ্যালভ মানে পাম্পের প্রত্যেকটা মুখ কি থাকবে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে, যেগুলো খোলা যায় এগুলোকে ভ্যালভ বলা হয়। তারপর হচ্ছে কিছু হিট এক্সচেঞ্জার থাকবে, ট্যাঙ্কস থাকবে, হাইড্রোলিক মেশিন থাকবে, এগুলো হচ্ছে সব আমার পাম্পের কম্পোনেন্ট। এখন আমাকে জানতে হবে হেড কি, স্ট্যাটিক হেড কি, ঠিক আছে। হেড কি আর স্ট্যাটিক হেড কি, এই দুটো জিনিস জানতে হবে পাম্পিং সিস্টেম জানার জন্য। হেড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে কি ফ্রিকশন। তো এখন স্ট্যাটিকটা কি, ডিফারেন্স ইন হায়ার বিটুইন সোর্স এন্ড ডেস্টিনেশন। সাপোজ আমার এখানে সোর্স, এখানে আমার পানির ট্যাঙ্ক,
এই পানিটাকে আমাকে কি করতে হবে, নিচ থেকে উপরে উঠাতে হবে। তাহলে সোর্স এবং ডেস্টিনেশনের মাঝখানে যে ডিসটেন্সটা সেটাকে স্ট্যাটিক হেড বলা হয়। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? আমি আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এখন চলে যাব স্ট্যাটিক হেডের কিভাবে বের করব। ওটার কোন স্পেসিফিক ফর্মুলা যদি আমাকে শিখতে হয়, আমাকে এই ফর্মুলাটা দেখতে হবে। একটা হচ্ছে স্ট্যাটিক সাকশন হেড, একটা হচ্ছে স্ট্যাটিক ডিসচার্জ হেড। ঠিক আছে, একটা হচ্ছে সাকশন হেড আর একটা ডিসচার্জ হেড। দুইটা হেড কথা বলা হয়েছে এখানে। আর স্ট্যাটিক হেডটা কিভাবে পাবো, একটা সার্টেন প্রেসারে, এটার ফর্মুলা হচ্ছে হেড ইকুয়াল টু প্রেসার, যেটা পিএসআই তে থাকবে যদি আমি ফিটে বের করতে চাই, ইনটু 2.31 ডিভাইড বাই স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে কোন একটা পাম্পের প্রেসারকে আমি যদি 2.31 দিয়ে গুণ দিয়ে আমি স্পেসিফিক গ্র্যাভিটি ভাগ দিই, তাহলে ওই হেডটা বের হয়ে যাবে, মানে কত ফিট উঠাতে হবে আমি হেডটা পেয়ে যাব। এই ফর্মুলাটা তাহলে আমাকে জানতে হবে যে পানিটা কত ফিট উঠাতে হবে, রাইট? আর ফ্রিকশন হেডটা কি, রেজিস্ট্যান্স টু ফ্লো ইন এ পাইপ এন্ড ফিটিং, মানে একটা পাইপের মধ্যে পানিটা প্রবাহিত হওয়ার জন্য যে পরিমাণ রেজিস্ট্যান্সটা পাচ্ছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স পাওয়ার পরও পানিটা যে ফ্লো হচ্ছে, ওইটাই হচ্ছে আমার ফ্রিকশন হেড। Depend on the size, pipe fitting, flow rate, nature of liquid, proportional to square of flow rate. তার মানে ফ্লো রেটের উপর এটা কি প্রপোর্শনাল, ঠিক আছে, রেট যত বাড়বে ফ্রিকশন হেড তত বাড়বে। পানিতে ফ্লোটা যতই বাড়াই দিব আমার ফ্রিকশনটাও তত বাড়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে এখানে বোঝাচ্ছে এটা হচ্ছে আমার এই পয়েন্টটা ফ্রিকশন হেড বোঝায় আর এটা ফ্লো বোঝায়। তাহলে ফ্লোর সাথে আমার কি, ফ্লো যতই বাড়তেছে ফ্রিকশন হেড আস্তে আস্তে বাড়তেছে। এটা কি বোঝাচ্ছে, কার্ভ বোঝাচ্ছে। এই কার্ভটা বোঝাই ফ্লো বাড়লে ফ্রিকশন হেড বাড়ে, রাইট? তাহলে মোটামুটি এটা বুঝলাম। এখানে আমরা ওভারঅল দুটাই নিয়ে দেখলাম, স্ট্যাটিক হেড এবং ফ্রিকশন হেড দুটাকে যদি এক করতে যাই, তাহলে দেখা যায় যে এই যে নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটাকে স্ট্যাটিক হেড বলা হচ্ছে আর উপরের পার্টটাকে ফ্রিকশন হেড বলা হচ্ছে। আর এটা হচ্ছে সিস্টেম কার্ভ, রাইট? এটাকে বলা হচ্ছে সিস্টেম কার্ভ। ফ্রিকশন হেডে যে কার্ভটা হয় সেটা হচ্ছে কি, সিস্টেম কার্ভ। তাহলে এই যে স্ট্যাটিক হেড এবং ফ্রিকশন হেড দুটাই মিলে আমার কি হবে, টোটাল হেড। স্ট্যাটিক হেড, ফ্রিকশন হেড দুটাই মিলে কি হবে, টোটাল হেড। ঠিক আছে, যদি ম্যাথ আসে তাহলে আমাকে কি টোটাল হেড, ফ্রিকশন আর কি স্ট্যাটিক মিলাই দিলেই আমি কি টোটাল হেডটা পাবো। এভাবে ম্যাথ করতে হবে। ক্লাসিফিকেশন যদি দেয় পাম্পকে তিন ভাগে ভাগ করে, মেইনলি ডাইনামিক, আদার্স এন্ড পজিটিভ ডিসপ্লেসমেন্ট। ডাইনামিকের মধ্যে সেন্ট্রিফিউজাল, স্পেশাল এফেক্ট, আর পজিটিভের মধ্যে আছে হচ্ছে রোটারি, রিসিপ্রোকেটিং, রাইট? আর রোটারিকে আবার চার ভাগে ভাগ করে, একটা হচ্ছে ইন্ট্রিগ্রাল, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে লোব, একটা হচ্ছে কি স্লাইড ফ্যান। এখন আমাকে জানতে হবে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প কি। ঠিক আছে, ফর ইচ পাম্প রিভলিউশন ফিক্সড অ্যামাউন্ট অফ লিকুইড taken from one end, positive discharge at other end. If pipe block pressure rises, can damage pump. আচ্ছা, যখন আমি একটা পাম্প নিচ থেকে যখন উপরে পাঠাবো, ঠিক আছে, সেটা হচ্ছে আমার কি পজিটিভ ডিসপ্লেসমেন্ট। আর এটার জন্য আমার সবসময় কি ডিসচার্জটা পজিটিভ হবে। আর পাইপটা কখন ব্লক হবে, যখন কোনো কারণে পাইপ যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে পাইপটা ব্লক হয়ে যাওয়ার ইয়া থাকে, পসিবিলিটি থাকে। রিসিপ্রোকেটিং পাম্প মানে যেটা যেটা ইউজ করা হয় ভিসকাস ফ্লুইডের জন্য, যেমন যে ফ্লুইড গুলাতে অয়েল আছে, ঠিক আছে, অয়েলের কোনো পাম্প যদি আমরা ইউজ করি বা কোনো একটা জায়গায় অয়েল এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেক্ষেত্রে রিসিপ্রোকেটিং পাম্পটা ইউজ করা হয়। আর রোটারি পাম্পটা কি, যেটা যেটা হচ্ছে কি, যে পাম্পটাতে রোটারি অ্যাকশন থাকে, ঠিক আছে, ভেইন থাকে, ভেইন ক্যাম, এগুলো কি আমরা জানবো। মোটামুটি এখান থেকে জানার কিছুই নাই। আমরা পাম্পের স্ট্যাটিক হেড কি আর ফ্রিকশন হেড কি জিনিসটা জানলেই হলো। এখানে এগুলো জানতে হবে না। ডাইনামিক পাম্প, মোড অফ অপারেশন, টু টাইপস, এগুলো লাগবে না আপাতত। এখন দেখতে হবে সেন্ট্রিফিউজাল পাম্পটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা পাম্প সিস্টেমকে ক্যাটাগরি করে তিনটা পার্ট পেয়েছিলাম। ওখানে হচ্ছে একটা পার্টে ছিল কি সেন্ট্রিফিউজাল পাম্প। এটা কিভাবে কাজ করে আমাকে জানতে হবে যে এখানে ভেইনটা কি, এখানে বলিউড কেসিংটা কি, ইম্পেলারটা কি, সাকশন আইটা কি, তারপর হচ্ছে ডিসচার্জটা কি। পানি যেদিকে বের হয়ে যায় সেটাকে ডিসচার্জ বলে। আর এখানে দেখা যাবে যে প্রত্যেকটা পাকার মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, সেটাকে ভেইন বলে। আর এই যে পাকাটা দেখতেছেন এটাকে বলে ইম্পেলার। হ্যাঁ, আর বাইরে যে কেসিংটা আছে এটাকে বলে কি বলিউড কেসিং। তাহলে লিকুইড ফোর্স ইনটু ইম্পেলার, এটা বলতে বোঝায়
লিকুইডটাকে কি ইম্পেলার ফোর্স করে, ঠিক আছে, মানে লিকুইডটা এই ইম্পেলার মধ্যে যায়, তারপর এই ইম্পেলারটা কি করে পানিটাকে একটা রোটেট করে, তারপরে এই নলটার মাধ্যমে বের করে দেয়, ঠিক আছে। এইভাবে সেন্ট্রিফিউগাল পাম্পটা কি করে এই পাকার মাধ্যমে পানিটাকে এই পাইপ দিয়ে বের করে নিয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। আমরা যেটা ইউজ করি বেসিক্যালি ওটা দেখতে এরকম, আপনারা যদি একটু দেখেন এই জায়গায় পাইপটা থাকে, তারপর হচ্ছে এদিক দিয়ে শ্যাফটটা থাকে, আর ডিসচার্জ হচ্ছে এটা দিয়ে বের হবে। আর এখানে আপনারা দেখতে পাবেন একটা বিয়ারিং হাউস। এখানে অনেকগুলো টার্ম দিয়েছে, এই টার্ম গুলো জানতে হবে আমাদের। একটা যদি আমাদের সামনে মোটর থাকে, এই মোটরটাকে কিভাবে ক্লাসিফাই করব, এই যে এখানে আপনাদের 3D ভিউ আছে, এটা হচ্ছে 3D ভিউ, আর এটা হচ্ছে আমাদের একটা সিমেট্রিক ভিউ। যে এক্সামে আসে আপনাদের কিন্তু এই ভিউটা এঁকে দেখাতে হবে, ঠিক আছে, তো প্র্যাকটিস করা লাগবে কিছু। এটা হচ্ছে ইম্পেলার, যেখানে পাখাটা থাকবে সেটাকে ইম্পেলার বলে, আর যেদিক দিয়ে পানি যাবে সেটা হচ্ছে সাকশন নজল। আর এটা হচ্ছে বিয়ারিং, ঠিক আছে, যেখানে গিয়ার থাকবে, যেখানে মধ্যে মোটরটা ঘুরবে। আর এটা হচ্ছে কেসিং, বাইরের পার্টটাকে বলে কেসিং, ঠিক আছে, এই যে এখানে এটাকে বলে কেসিং। মোটামুটি কয়েকটা লাইন এগুলো জানতে হবে নামগুলা। এখানে ইম্পেলার কি সেটা অলরেডি বলে ফেলছে, যে ফাঁকাটা ছিল সেটা হচ্ছে ইম্পেলার, আর যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো কি বলা হচ্ছে ভেন, ঠিক আছে। আর কেসিং কেসিং সম্পর্কে যদি জানতে চান, 3 ধরনের কেসিং, একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে ভলিউম কেস, আর একটা হচ্ছে সার্কুলার কেস। এই 3 ধরনের কেস নিয়ে কেসিং গঠিত, এই নামগুলো একটু জানতে হবে। তাই ইম্পেলার দেখতে এরকম। আর আর ডায়াফ্রাম পাম্প বলতে এটা অন্য রকমের পাম্প, যেখানে ডায়াফ্রাম ইউজ করা হয়, দেখতে অনেকটা এরকম। গিয়ার পাম্প বলতে এখানে দেখা গেছে 2 ধরনের গিয়ার আছে, ঠিক আছে, 2 ধরনের ঘূর্ণনের মাধ্যমে পানিটাকে পাঠানো হয়, এটাকে বলা হয় গিয়ার পাম্প। আর গিয়ার পাম্পের মধ্যে যদি আরেক ধরনের ব্যালেন্স ইউজ করা হয় সেটাকে বলবে গিয়ার পাম্প ব্যালেন্সড, ঠিক আছে। এখানে 2টা গিয়ারই ব্যালেন্স আকারে আছে। আর হচ্ছে ভেইন পাম্প, যদি পাখাতে যদি প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয় ভেইন পাম্প। আচ্ছা, পিস্টন পাম্প, যদি পাম্পটাকে পিস্টনের মাধ্যমে পানিটাকে পাঠানো হয় সেটাকে বলা হয় পিস্টন পাম্প। এখানে আরেক ধরনের পিস্টন দেখা যাচ্ছে যেটাকে ফ্যান্ট এক্সিস পিস্টন পাম্প বলা হচ্ছে, আর এটা হচ্ছে সোয়াশ প্লেট পিস্টন পাম্প। আমরা অনেক রকমের পাম্পিং সিস্টেম নিয়ে জেনেছি, মোটামুটি এই পাম্পিং গুলোর নামগুলাই মনে রাখতে হবে। পরীক্ষা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট নামগুলাই জানতে হবে। সেন্ট্রিফিউগাল পাম্পের পার্টটা দরকার আছে, এটা জানবেন। আর এর আগে পড়েছিলাম যে স্ট্যাটিক হেড কি, ফ্রিকশন হেড কি, এটা কিন্তু অবশ্যই থাকবে। লাস্টে আমরা দেখবো যে পাম্পিং নিয়ে আমরা কিভাবে একটা পাম্পের কি বলে হর্স পাওয়ার বের করতে পারি, ঠিক আছে, মানে কিভাবে একটা পাম্পের ক্ষমতা বের করতে পারি, তো এই জিনিসটাই দেখবো, যেটা পরীক্ষায় ম্যাথ আকারে থাকবে। ইকুয়েশনটা দেখতে কিরকম, তাহলে আমরা চলে যাই ইকুয়েশনের কাছে। হর্স পাওয়ার যদি বের করতে চাই, যেটাকে এইচপি বলা হচ্ছে, এইচপি ইকুয়াল টু কিউ ইনটু টোটাল হেড, ঠিক আছে, তারপর এইচডি মাইনাস এইচজি ইনটু রো ইনটু জি ডিভাইড বাই 1000। তার মানে আমাকে এখানে আননোন কি কি প্যারামিটার থাকবে, এইচডি থাকবে, এইচজি থাকবে, তারপর রো থাকবে, তারপর জি থাকবে। এখানে এইচডি বলতে ডিসচার্জ হেড বোঝায়, আর এইচজি বলতে কি সাকশন হেড বোঝায়, এগুলো কোশ্চেনে দিয়ে দিবে। আপনাকে রো এর মানটা মনে রাখতে হবে, যদি পানি হয় 1000, আর যদি অন্য কিছু হয় তাহলে রোটা দিয়ে দিবে। জি এর মানটা অবশ্যই পানির জন্য একটা ফিক্সড মান থাকবে, আর যদি অন্য কিছুই দিই তখন জি এর মানটাও দিয়ে দিবে। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে আপনাকে কি বের করতে হবে, হর্স পাওয়ার বের করতে হবে, রাইট। তাহলে কোন একটা পাম্পের ক্ষমতা বের করার জন্য আমাকে কি বের করতে হবে, হর্স পাওয়ার। আর এই হর্স পাওয়ার দ্বারাই বুঝতে পারবো যে পাম্পের ক্ষমতা কেমন, পাম্পটা কি পরিমাণ পানি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারে, ঠিক আছে, কতটুকু সক্ষম। তাহলে এখানে আমার কি কি জিনিস জানা লাগবে, কি পরিমাণ পানি ডিসচার্জ হচ্ছে, কিউ এর মান, টোটাল হেড এর মান, টোটাল হেড মানে কি ছিল, টোটাল হেড ছিল সাকশন হেড প্লাস ফ্রিকশন হেড, আর এইচডি এর মান লাগবে, আর হচ্ছে কি এইচএসএস এর মান লাগবে, রাইট। রো লাগবে, জি লাগবে। মোটামুটি এই কয়েকটা মান যদি আমরা জেনে যাই তখন আমরা কি বের করতে পারি, হর্স পাওয়ার বের করতে পারি। আর যদি ইফিসিয়েন্সি বের করতে বলি, ইফিসিয়েন্সি বলতে কি বোঝায়, মানে ওই কি বলে কর্মদক্ষতা, ঠিক আছে, যেটা বাংলায় বলে কর্মদক্ষতা। তাহলে ইফিসিয়েন্সি ইকুয়াল টু হাইড্রোলিক পাওয়ার ডিভাইডেড বাই পাম্প শেড পাওয়ার। তাহলে এইভাবেই পাম্প শেড পাওয়ার বের করব, আর হাইড্রোলিক পাওয়ার দিয়ে যদি আমি হাইড্রোলিক পাওয়ার হচ্ছে যেটা এখন বের করলাম, আর পাম্প শেড পাওয়ারটা কি, পাম্প শেড পাওয়ার হচ্ছে পিএস, যেটা হচ্ছে হাইড্রোলিক পাওয়ার এইচপি ডিভাইডেড বাই পাম্প ইফিসিয়েন্সি, ঠিক আছে।
তাহলে হাইড্রোলিক শ্যাফট পাওয়ারটা অবশ্যই দিয়ে থাকবে, ঠিক আছে, এটা অবশ্যই দিয়ে থাকবে। যদি না দিয়ে থাকে তাহলে আমি পাম্প এফিসিয়েন্সি বের করতে পারবো না, রাইট? তাহলে হাইড্রোলিক পাওয়ারটা এখান থেকে বের করতে হবে ইকুয়েশন থেকে, আর পাম্প শ্যাফট পাওয়ারটা কি করব, কোশ্চেন থেকে দেখে বসা দিব, তখন আমি এফিসিয়েন্সিটা বের করতে পারবো। এফিসিয়েন্সি মানে আমার পার্সেন্টেজ, ঠিক আছে, ইনপুট বাই আউটপুট যেটাকে বলে। তাহলে এইভাবে এফিসিয়েন্সি পাবো। মোটামুটি আমরা লাস্ট যে স্লাইড এটাতে ইকুয়েশনটা দেখেছি কিভাবে ডেভেলপ করতে হয় আর কিভাবে ম্যাথ করতে হয়। আশা রাখি পরীক্ষায় যদি আমি ডাটাগুলো দিয়ে দিই আপনারা এফিসিয়েন্সি বের করে দিতে পারবেন। তাহলে আমি এটা আবার বলি, প্রথমে বের করতে হবে আপনাকে হাইড্রোলিক পাওয়ার, তারপর হচ্ছে আপনার পাম্প শেপ পাওয়ারটা দেওয়া থাকবে। তাহলে হাইড্রোলিক পাওয়ার ডিভাইড বাই পাম্প শেপ পাওয়ার যদি বসাই দিই আপনি কি পাবেন, এফিসিয়েন্সিটা পেয়ে যাবেন। এভাবে আমাকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে হবে। আর লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে কি কি ডিফিকাল্টিস আমি পেয়ে থাকতে পারি, ঠিক আছে, যদি পাম্পের মধ্যে মোটরের মধ্যে যদি কোনো জায়গায় কি থাকে বলা যায় মানে ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে, তারপর পাম্প কোনো জায়গায় যদি আপনার লিকেজ হয়ে থাকে তখন কিন্তু পাম্প আমরা সহজে কি পাম্পটা কাজ করবে না লিকেজ গুলোর কারণে। এই জন্য আমাকে কি করতে হবে, যথেষ্ট ভাবে কি করতে হবে, আমাকে মনিটর করতে হবে পাম্পিং সিস্টেম গুলা, ঠিক আছে। তাহলে মোটামুটি এই হইতেছে লেকচার আমাদের এম এ আজিজ বই, যেটা আমি রেফার করেছিলাম এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওই বইটাতে আপনাদের পেজ 200 এবং পেজ 201 গেলে আপনাদের এই কোয়েশ্চেন গুলো পাবেন। এগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট আকারে করতে হবে। আর 1 থেকে 5 পর্যন্ত যে প্রবলেম গুলো আছে 143 থেকে 143 থেকে 147 এই প্রবলেম গুলো কিন্তু করে ফেলতে হবে আপনাদের এই লেকচারটা করার সাথে সাথে। তার আমরা বাকি ডিসকাশনটুকু আমরা যখন ক্লাস করব, ক্লাস লিংক দিব, ওই লিংকের মধ্যে কি করব আমরা ডিসকাশন করব যদি কোনো প্রবলেম থেকে থাকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকে লেকচার একটু পর্যন্ত, নেক্সট লেকচারে আবার আপনাদের সাথে কথা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কিছুক্ষণ লাগে নাই তো।